আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে সবাই অবস্থান করছো। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, বা খুব প্রয়োজন হলে বাইরে বের হলে মাস্ক পরতে হবে। এখন তো আবার ডাবল মাস্কের কথা বলা হচ্ছে, সুতরাং আসলে খুব অপ্রয়োজনে বাইরে বেরই হব না। যদি প্রয়োজন হয় বাইরে বের হব, কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলব, বা স্বাস্থ্যবিধি যেগুলোর কথা বলা আছে, বারবার হাত ধোয়া, সেগুলো আমরা বজায় রাখার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমার ক্লাস হলো এমবিএর সাথে, হ্যাঁ, মাস্টার্স স্টুডেন্টদের সাথে। আমি তোমাদের যে কোর্সটি আছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই কোর্সটির উপরে ক্লাস নেব, এবং তোমাদের অধ্যায় 5-এ, হ্যাঁ, অধ্যায় 5-এ যেই টপিকটি আছে, আমি দেখো এখানে লিখে দিয়েছি। তোমাদের যে টপিকটা আছে যে কোয়ালিটি কস্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, এই চ্যাপ্টারটা আমি আজকে শুরু করছি। এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি দেখছি, আমাদের এখানে কোয়ালিটি কস্টিং আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে, TQM, যেটা সম্পর্কে তোমরা মোটামুটি আগেই জেনেছো। আমরা আরেকটু ডিটেলস এখানে জানার চেষ্টা করব। আর হলো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, মানে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এবিসির সাথে আমাদের এই TQM বা আমাদের এই যে কোয়ালিটি কস্টিং যে ব্যাপারটা, এগুলো কিভাবে মানে কাজ করতে পারে, বা একজন আরেকজনের পরিপূরক কিনা, বা একজন আরেকজনকে সাপ্লিমেন্ট করছে কিনা এই জিনিসগুলো, বা কমপ্লিমেন্ট করছে কিনা এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখার চেষ্টা করব। এবং আরেকটা টার্ম আমরা এখানে শিখবো, সেটা হলো বেঞ্চমার্কিং। তাহলে এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানার চেষ্টা করব। তাহলে এখানে 3টা টপিকের কথা আছে: কোয়ালিটি কস্টিং, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, আর হলো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। তাহলে প্রথমে আমরা কোয়ালিটি কস্টিং দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম আজকে টপিকটা হলো কোয়ালিটি কস্টিং। কোয়ালিটি মানে হলো কি, গুণগত মান। আচ্ছা, আমি চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের একটু বুক রেফারেন্সটা বলে দিই। আমি দুটো বই, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার জন্য দুটো বই আমি ফলো করব। একটা হলো কস্ট ম্যানেজমেন্ট, হ্যানসেন অ্যান্ড মাওয়েনের যে বইটা, এই বইটা আমি ফলো করছি, বেসিক্যালি এই বইটাই ফলো করছি। তাছাড়া আমাদের আরেকটা ছোট্ট একটা বই আছে, এই বইটাও খুব ভালো, তোমাদের সিলেবাস অনুযায়ী বইটা আছে। এটা জেড হকের, জহুরুল হকের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা হলো জহিরুল হক তার বই, হ্যাঁ, প্রফেসর। তাহলে এই দুটো বই থেকে আমি তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমাদের আসলে আমরা মাস্টার্সে পড়ি, তো এখন এক এক সময় এক একটা বই, যে বইতে আমাদের টপিকটা ভালো থাকবে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হলো কোয়ালিটি কস্টিং। দেখো, কোয়ালিটি কি? কোয়ালিটি মানে হলো আমাদের গুণগত মান, যাকে আমরা বলছি। তাহলে প্রথমেই কোয়ালিটি কস্টিং নিয়ে কথা বলার শুরুতে আমাদের যে জিনিসটা একটু ক্লারিফাই করে নিতে হবে, সেটা হলো যে কেন, ওয়াই কোয়ালিটি, আমরা কেন কোয়ালিটি নিয়ে চিন্তা করছি। আমাদের যে এখন যে বিজনেস এনভায়রনমেন্ট, আমাদের যে কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে এখন কিন্তু কোয়ালিটিকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, এমফাসিস দেওয়া হচ্ছে। কেন? কারণ হলো কাস্টমার কিন্তু এখন সুপেরিয়র কোয়ালিটি প্রোডাক্ট তারা রিকোয়ার করে, বা তারা তাদের পছন্দ। কাস্টমারের তো পছন্দের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, তার ভিতর থেকে কিন্তু তারা এমফাসাইজ করছে কোয়ালিটির উপরে, ঠিক আছে? এবং আমরা যদি বড় বড় কোম্পানি, বা যে কোম্পানিগুলো অনেক বছর ধরে টিকে আছে, এই কোম্পানিগুলোর হিস্ট্রি যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে কিন্তু দেখব যে এই কোম্পানিগুলো কোয়ালিটির ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করছে না, ঠিক আছে? তারা কোয়ালিটিকে সবসময় এনশিওর করছে। আর আমরা যদি কোয়ালিটিকে এনশিওর করতে পারি, তাহলে যেটা হয় যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়ে। এই কোয়ালিটিকে অনেক সময় কাস্টমার স্যাটিসফ্যাকশন, অনেক সময় আমরা দেখব যে গ্রেড অফ এক্সেলেন্স এভাবে বলা হয় আর কি। তো যখন কাস্টমারকে আমরা স্যাটিসফাই করতে পারছি যে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে, তখন যেটা হয় মার্কেট শেয়ারটা ইনক্রিজ করে। তাহলে মার্কেট শেয়ার ইনক্রিজ মানেই তো সেল বৃদ্ধি, রেভিনিউ আর্নিংসটা বেড়ে গেল। তাহলে তুমি যদি কোয়ালিটিকে অ্যাসিওর করতে পারো,
কোয়ালিটি যদি অ্যাসিওর করতে পারো তাহলে তোমার রেভিনিউ আর্নিংস যেমন বাড়লো, একইভাবে আমরা অন্যদিকে যদি একটু দেখি যে কোয়ালিটিকে যদি এনশিওর করা যায় তাহলে অপারেশনাল কস্টিং কিন্তু অনেক কমে আসে। কিভাবে? যেমন আমাদের কোয়ালিটির মধ্যে আমরা দেখব যে এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেপ বাই স্টেপ এই আমাদের কোয়ালিটির আমরা এই অ্যাক্টিভিটিসগুলো করে থাকি। তাহলে প্রথম দিকে যে প্রিভেনশন বা অ্যাপ্রিজাল যে কাজগুলো আছে এগুলোর উপরে যদি আমরা একটু গুরুত্ব দিতে পারি বা এগুলোকে যদি আমরা এনশিওর করতে পারি, পরবর্তীতে আমাদের যে ওয়ারেন্টি দেওয়া বা রিপেয়ার বা কাস্টমার যে রিওয়ার্ক অথবা কাস্টমার কমপ্লেন এগুলো কিন্তু কমে আসে। এবং অপারেশনাল অ্যাক্টিভিটিসও আমরা দেখব যে ইন্সপেকশন অথবা আমাদের যে ওয়েস্টেজ হওয়া, স্ক্র্যাপ হওয়া, এই জিনিসগুলো কমে আসে। যার ফলে কি হয় যে আমাদের এই অপারেশনাল যে কস্টটা থাকে, অপারেটিং যে কস্টটা থাকে, এই কস্টটা কিন্তু কমে আসছে। তাহলে একদিকে আমার রেভিনিউ বাড়ছে এই কোয়ালিটিকে এনশিওর করার জন্য, আর একদিকে কোয়ালিটি আমাদেরকে হেল্প করছে অপারেশনাল কস্টটাকে অপারেটিং কস্টটাকে কমিয়ে আনতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা আমাদের পুরোটাই কি হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল যে পজিশনটা আছে, কোম্পানির ফিনান্সিয়াল পজিশনকে এনহ্যান্স করছে এবং আমাদেরকে একটা ভালো পজিশনে, কোম্পানিকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে কিন্তু সাহায্য করছে আমাদের এই কোয়ালিটি। আমরা সব সময় একটা কথা মাথায় রাখবো যে আমাদের এই কোয়ালিটিকে যদি আমরা এনশিওর করতে না পারি, মানে এখানে কিন্তু ধরা হয় যে তুমি যদি কোয়ালিটি এনশিওর করতে গেলে তো কস্ট আছে, যে যার কারণে আমরা কোয়ালিটি কস্টিং শিখছি। কিন্তু এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে এই কস্টিংটা এটা কিন্তু কম হবে কিসের থেকে কম, সেটা যদি কাস্টমারের কাছে ডিফেক্টিভ প্রোডাক্ট যাওয়ার থেকে কম। মানে একজন কাস্টমার ডিফেক্টিভ প্রোডাক্ট পেলেন বা কনজিউম করলেন, তার ফলাফল হিসেবে আমরা যেটা পাই যে লস অফ সেল অথবা মার্কেট শেয়ার ডিক্রিজ করা, তো এগুলো থেকে যে এটার জন্য যে লসটা হচ্ছে, যে মার্কেট যে ডিমান্ডটা সে হারাচ্ছে, এই লসটা থেকে কিন্তু কোয়ালিটি কস্টিংয়ের যে কস্টিংটা এটা কিন্তু কম হয়, লেস এক্সপেন্সিভ। বলা হচ্ছে কোয়ালিটি মেনটেন করতে যে কস্ট এটা লেস এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা কোয়ালিটিকে এনশিওর করার চেষ্টা করব, কারণ কোয়ালিটি কস্ট দুটোই। আমরা যদি কোয়ালিটি মেনটেন করতে যে আমাদের যে কস্ট সেটাও কোয়ালিটি কস্ট, আবার কোয়ালিটিকে আমরা এনশিওর করতে না পারার ফলে আমাদের যে ঘটনাগুলো ঘটছে, যে লসগুলো হচ্ছে, সেটাও কিন্তু কোয়ালিটি কস্টের মধ্যে পড়বে। তাহলে ভালো তো আসলে যেটা লেস এক্সপেন্সিভ আমরা বলছি, যে কোয়ালিটি মেনটেন করার জন্য যে কাজগুলো আছে, যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেটাই আমরা করার চেষ্টা করব। তাতে করে আমাদের এক্সপেন্স তো অবশ্যই আছে, এক্সপেন্স তো হবেই, কস্টিং তো আছেই, কিন্তু আমাদের আরও বড় এক্সপেন্স থেকে এটা বাঁচাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কোয়ালিটি কস্টিং পড়তে যে আমরা একদম প্রথমেই কোয়ালিটি ডেফিনিশনটা শিখব। মানে কিভাবে ডিফাইন করা হয়, ডেফিনেশন তো ওভাবে আমরা জানি না, ওভাবে আমরা তো বলা হয় না, মানে কোয়ালিটিকে বিভিন্নভাবে ডিফাইন করা হয় আসলে। তাহলে সেটা আমরা দেখব, কোয়ালিটি মানেটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব, কোয়ালিটি কস্টিংটা কি সেটা বোঝার চেষ্টা করব। ডাইমেনশনস আছে, যে কাস্টমার বিভিন্ন ডাইমেনশনস থেকে কোয়ালিটিকে দেখছে, সেটা আমরা দেখব। তারপরে আমরা ক্লাসিফিকেশন, কস্টিংয়ের যে ক্লাসিফিকেশন আছে সেটা আমরা শিখব। এটা ছাড়াও আমরা দেখব ক্লাসিফাই করতে যে আমরা দেখব যে কিছু কস্ট আছে হিডেন কস্ট, কোয়ালিটির কিছু কস্ট আছে। একটা আছে অবজারভেবল, যেটা আমরা অবজার্ভ করতে পারছি, হ্যাঁ, সেটা আমাদের যে অ্যাকাউন্টিং রেকর্ড থাকে সেই রেকর্ডের মধ্যে কিন্তু সেটা পাওয়া যায়। কিন্তু কিছু কস্ট আছে হিডেন, সেই কস্ট কিন্তু ক্যালকুলেশন আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডে থাকে না। তাহলে আমরা এই চ্যাপ্টারে সেই হিডেন কস্টটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি সেটাও আমরা শিখব। ঠিক আছে, তাহলে চলো, অনেক কথা বললাম, আমরা শুরু করি চ্যাপ্টারটা। তাহলে কি বলেছিলাম যে প্রথমেই হবে কোয়ালিটি ডিফাইন। হ্যাঁ, আমরা কোয়ালিটিকে ডিফাইন করব। দেখো, কোয়ালিটি ডিফাইন প্রথমেই কি বলেছে, দেখো, ডিগ্রি অর গ্রেড অফ এক্সেলেন্স। কোয়ালিটিকে কি বলা হচ্ছে? ডিগ্রি অর গ্রেড অফ এক্সেলেন্স। তোমার প্রোডাক্টটা এক্সেলেন্স কিনা, এটা কি এক্সেলেন্ট কিনা, কতটুকু ভালো, কতটুকু ভালো, এক্সেলেন্ট কতটুকু ভালো, তাহলে আমাদের কোয়ালিটি কিন্তু সেটাই বলে, সেটাই প্রেসক্রাইব করে। তারপরে দেখো কি বলছে, যে অপারেশনে যদি বলো তাহলে এটা কি বলছে, কোয়ালিটি প্রোডাক্ট অর সার্ভিস ইজ ওয়ান দ্যাট মিটস অর এক্সিড কাস্টমার এক্সপেকটেশন। ঠিক আছে, তাহলে আমরা কোয়ালিটি প্রোডাক্ট কাকে বলবো? যে কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস আমরা তাকেই বলবো যেটা কাস্টমারের যে এক্সপেকটেশন, যে নিড আছে, সেটাকে সে হয় মিট করতে পেরেছে, নাহলে এক্সিড করতে পারে, মানে একদম ডিলাইটেড কাস্টমার, হ্যাঁ, করতে পেরেছে। এবং কোয়ালিটিকে কি বলছে? কোয়ালিটি ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন।
আমি কিছু আগে কথাটা বললাম, কোয়ালিটিকে এভাবেই ডিফাইন করা হচ্ছে, কোয়ালিটি হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন অপারেশনালি। এমনিতে আমরা বলছি ডিগ্রি, এটা আমাদের ডিগ্রি অর গ্রেড অফ এক্সেলেন্স, এটা আমাদের একেবারেই ডিকশনারির ভাষা, কিন্তু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন কাজ করছি কোয়ালিটি নিয়ে, তখন আমরা কিন্তু বলবো কাস্টমারের এক্সপেকটেশন মিট আপ করতে পেরেছি কিনা এবং কাস্টমারকে স্যাটিসফাইড করতে পেরেছে কিনা। যদি এই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশনকে বলা হচ্ছে এখানে কোয়ালিটি ইন আ সেন্স। আচ্ছা, তাহলে দেখো এখন কথা হলো কাস্টমার এক্সপেকটেশনসটা কি, কাস্টমার আমাদের কাছ থেকে কি এক্সপেকটেশন রাখে। হ্যাঁ, তাহলে কিছু কিছু জিনিস এখানে আছে যেই বিষয়গুলোকে কাস্টমার তার কোয়ালিটি জাজ করার সময়, মেজার করার সময় যে জিনিসগুলোকে সে নিয়ে আসে। তাহলে বলছে কাস্টমার ক্যান বি কনসার্ন উইথ সাচ প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, কিছু প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, যেমন দেখো কি বলেছে, রিলায়েবিলিটি, ডিউরেবিলিটি, তারপরে আছে আমাদের ফিটনেস ফর ইউজ, আর এটা হলো কনফর্মেন্স। ঠিক আছে, কনফর্মেন্স টু স্পেসিফিকেশন। তাহলে কিছু প্রোডাক্ট অ্যাট্রিবিউটস আছে যার উপরে কাস্টমার কিন্তু কনসার্ন, হ্যাঁ, কাস্টমার সবসময় বিবেচনা করে। তার মধ্যে আমরা দেখব রিলায়েবিলিটি আছে, ডিউরেবিলিটি আছে, ফিটনেস ফর ইউজ আছে, কনফর্মেন্স টু স্পেসিফিকেশন। এগুলো ছাড়াও আছে, আমরা ডাইমেনশন যখন পড়বো তখন আমরা দেখব। ঠিক আছে, এখন লাস্ট যে কথাটা বলা আছে দেখো, অলদো মেনি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটস ক্যান এফেক্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন, দ্য কোয়ালিটি অ্যাট্রিবিউটস দ্যাট আর মেজারেবল টেন্ড টু রিসিভ মোর এমফাসিস। তাহলে এই যে বর্তমান বিশ্ব যে চলছে, যে খুব কম্পিটিটিভ সময় আমরা যাচ্ছি, সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাহলে সেখানে আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু এমফাসিস করার মতো অনেক বিষয় আছে, প্রাইস আছে, প্রোডাক্টের ফিচার আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা দেখব যে এই কোয়ালিটি অ্যাট্রিবিউটসটা, এটার যেটা মেজার করা যায় বিশেষ করে, সেটা অনেক বেশি এমফাসাইজ হচ্ছে, এটার উপরে কোম্পানিগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, এখন এই যে টার্মগুলো আমরা পড়লাম, তার ভিতরে কনফর্মেন্স টু স্পেসিফিকেশন কি, এটা নিয়ে একটু আমি কথা বলি। আসলে এটা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের এটা হলো পরবর্তীটা হলো আমাদের কনফর্মেন্স ইজ ইন পার্টিকুলার ইজ স্ট্রংলি এমফাসাইজড। সব কিছুর ভিতর থেকে কনফর্মেন্সকে কিন্তু বেশি এমফাসাইজ দেওয়া হচ্ছে। কনফর্মেন্সটা কি, কনফর্মেন্স আসলে কনফর্মেন্স টু স্পেসিফিকেশন মানে স্পেসিফিকেশন অনুযায়ী প্রোডাক্টটা তৈরি হয়েছে কিনা, ঠিক আছে, প্রোডাক্টটা সব কিছু চলছে কিনা, এটাই হলো কনফর্মেন্স। তাহলে এখানে কি বলছে, ইন ফ্যাক্ট মেনি কোয়ালিটি এক্সপার্টস বিলিভ দ্যাট কোয়ালিটি অফ কনফর্মেন্স ইজ দ্য বেস্ট অপারেশনাল ডেফিনেশন। আমরা যেমন কিছু আগেই বলেছি যে অপারেশন ডেফিনেশনের মধ্যে আছে কাস্টমার এক্সপেকটেশন, এবং অনেকেই কিন্তু আবার বলছে এটা যে কোয়ালিটি অফ কনফর্মেন্স, হ্যাঁ, এটা হলো অপারেশনাল আমাদের ডেফিনেশন, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, প্রোডাক্ট স্পেসিফিকেশন শুড এক্সপ্লিসিটলি consider such thing as reliability, durability and fitness for use, and implicitly also, মানে বাইরে থেকেও হবে, ভিতর থেকেও সেটা ওটাই হবে আর কি। Implicitly conforming product is reliable, durable and fitness for use and perform well, ঠিক আছে, এটা পারফরমেন্সটা ভালো হবে। তাহলে এটা আমরা একে আমরা কনফর্মেন্স বুঝাচ্ছি। The product should be produced as the design specifies it। তাহলে যেভাবে আমাদের প্রোডাক্ট কনসেপ্ট যখন তৈরি করা হয়েছে, ডিজাইন সেট করা হয়েছে, সেই অনুযায়ী প্রোডাক্টটা তৈরি হয়েছে, ঠিক আছে, স্পেসিফিকেশন অনুযায়ী। স্পেসিফিকেশন শুড বি মেড একদম অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন, অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন, এটা তৈরি হয়েছে, এটাই কনফর্মেন্স। Conformance is the basis for defining what is mean by a non-conforming অথবা defective product, ঠিক আছে। আমরা যদি কনফর্মেন্সকে বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে নন কনফর্মিংটা কি বা ডিফেক্টিভ প্রোডাক্টটা কি, এটা আমরা আগে বুঝবো, ঠিক আছে। তাহলে দেখো ডিফেক্টিভ প্রোডাক্টটা কি, ডিফেক্টিভ প্রোডাক্ট বলছে যে ইজ ওয়ান দ্যাট ডাজ নট কনফর্ম টু স্পেসিফিকেশন। তাহলে ডিফেক্টিভ প্রোডাক্ট কোনটা, আমাদের যেটা এতক্ষণ আমরা বলেছি যে কনফর্মেন্স মানে হলো স্পেসিফিকেশন অনুযায়ী, এটা ডিজাইন অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী এটা প্রডিউস হচ্ছে, এটা তৈরি হচ্ছে, বা এটা আছে, প্রোডাক্টটা আছে, কাজ করছে, সব কিছু অপারেশন বলো সব কিছু কাজ করছে। তাহলে এখানে যদি নন কনফর্মেন্সকে আমরা ডিফাইন করতে চাই, তাহলে বলবো যে যেটা স্পেসিফিকেশন অনুযায়ী এটা চলছে না, তাহলে কি বলছে, নট কনফর্ম টু স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে না, ঠিক আছে, তাকে আমরা ডিফেক্টিভ প্রোডাক্ট বলবো। আর জিরো ডিফেক্ট আমরা কাকে বলবো, জিরো ডিফেক্ট তাহলে উল্টা, যেটা আমাদের কনফার্ম প্রোডাক্ট সেটা আমাদের জিরো ডিফেক্ট। তাহলে জিরো ডিফেক্ট মিনস দ্যাট অল প্রোডাক্ট কনফার্ম টু স্পেসিফিকেশন।
তাহলে যেটা আমাদের জিরো ডিফেক্ট প্রোডাক্ট সেটা আমরা বলবো যে যতগুলো স্পেসিফিকেশন আছে সব কিছুকে কনফার্ম করতে পেরেছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন হয়েছে, কোনো দিক থেকে ব্যত্যয় ঘটেনি, কোনো ডিফারেন্স হয়নি, কোনো ভ্যারিয়েশন হয়নি, প্রোডাক্টটা যেভাবে তৈরি হওয়ার কথা ছিল, যেভাবে অপারেশনাল অ্যাক্টিভিটিস হওয়ার কথা ছিল সবই হয়েছে। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো জিরো ডিফেক্ট প্রোডাক্ট। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, হোয়াট ইজ মিন বাই কনফর্মিং টু স্পেসিফিকেশন, কি মানে এখানে বলছে যে ট্র্যাডিশনালি কনফর্মেন্স ডিফাইন। এতক্ষণ তো আমরা বলছি যে স্পেসিফিকেশন অনুযায়ী হবে, কিন্তু তার আসল মানেটা কি? আসল মানেটা হলো অ্যান অ্যাকসেপ্টেবল রেঞ্জ আছে, হ্যাঁ, আপার লিমিট লোয়ার লিমিট এরকম আছে। তাহলে ট্র্যাডিশনাল পারফরমেন্স ডিফাইন অ্যান অ্যাকসেপ্টেবল রেঞ্জ অফ ভ্যালুস ফর ইচ স্পেসিফিকেশন অর কোয়ালিটিজ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমাদের কোয়ালিটির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এই যে আমরা বললাম ডিউরেবিলিটি আছে, রিলায়েবিলিটি আছে, আরও আছে ফিটনেস ফর ইউজার, এগুলো প্রত্যেকটারই কিন্তু একটা অ্যাকসেপ্টেড লেভেল থাকবে। ঠিক আছে, অ্যাকসেপ্টেবল লেভেল থাকবে, যে এর বাইরে যাবে না, এর বাইরে গেলে আমরা বলবো এটা ডিফেক্টিভ প্রোডাক্ট। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একে বলবো নন ডিফেক্টিভ প্রোডাক্ট বা জিরো ডিফেক্টিভ প্রোডাক্ট। এবার এখানে বলছে যে আর টার্গেট ভ্যালু ইজ ডিফাইন্ড অ্যান্ড আপার অ্যান্ড লোয়ার লিমিট আর সেট দ্যাট ডিসক্রাইব অ্যাকসেপ্টেবল প্রোডাক্ট ভ্যারিয়েশন ফর আ গিভেন কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। তাই তোমাকে একটা টার্গেট ভ্যালু বলে দিচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিক্সটা এই টার্গেট ভ্যালু হবে, এবং যদি ভ্যারিয়েশন হয় ম্যাক্সিমাম আপার এবং ম্যাক্সিমাম লোয়ার, এভাবে বলে দিচ্ছে যে এভাবে ডিফারেন্সটা হতে পারে প্রসেসে, যে কিন্তু তার বেশি হবে না, তার বেশি হলেই বলবো আমরা যে এটার মধ্যে ডিফেক্ট আছে। তাহলে কি বলছে যে এনি ইউনিট দ্যাট ফলস উইদিন দ্য লিমিট ইজ ডিমড নন ডিফেক্টিভ। তাহলে এই যে লিমিটের মধ্যে থাকলেই আমরা নন ডিফেক্টিভ বলবো। আমরা যে কোনো কিছু দেখবে যে যেমন সফট ড্রিঙ্কসের কথাই বলো না কেন, ওটা লেখা থাকে যে কোন ইনগ্রেডিয়েন্টসটা ঠিক কত পরিমাণে থাকবে। তাহলে তার থেকে বেশি থাকলেই কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় না, ভ্রাম্যমাণ আদালত বলছে যে এই প্রোডাক্টের মধ্যে এই পরিমাণ থাকার কথা ছিল। যেমন আমাদের এই করোনার সময় যখন প্রথম দিকে হ্যান্ড সোপগুলো বাজারে এসেছে, লিকুইড সোপগুলো বাজারে এসেছে, তখন অনেক বলা হয়েছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো কিছু কিছু আছে ইথানল বা কিছু কিছু আছে যেটা অনেক অতিরিক্ত মাত্রা আছে, এই মাত্রায় থাকার কথা না। তাহলে এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর প্রত্যেকটার জন্য একটা টার্গেট ভ্যালু এবং লোয়ার লিমিট আপার লিমিট নিয়ে একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ ডিফাইন করে দেওয়া হয়, এবং এই অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকাটাই কিন্তু আমাদের কনফর্মেন্স টু স্পেসিফিকেশন। ঠিক আছে, এবং যখন আমরা এই অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে প্রোডাক্টটা থাকবে তখনই আমরা সেই প্রোডাক্টটাকে বলবো হলো নন ডিফেক্টিভ প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে বলেছে যে আমাদের যে কোয়ালিটি প্রসেস, এটার মধ্যে তিনটা ইস্যুস আছে। তিনটা ইস্যুস কি কি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদের বলেছে কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি প্রসেসের মধ্যে আমাদের প্রথম কাজটা হলো কোয়ালিটি কন্ট্রোল, তারপরে আমাদের আছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আরেকটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। তিনটা ইস্যুস আমরা এখানে একটু আলোচনা করে নিই, যে এই তিনটা বিষয় আমরা এখানে কিন্তু কনফার্ম করতে চাই। তাহলে আমি কি কি বলেছি? কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আর হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। আসলে আমরা একটা করে দেখি কোনটা মানে কি। এখানে বলেছে কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য ইউজ অফ টেকনিক্স অ্যান্ড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, কিছু টেকনিক্স এবং অ্যাক্টিভিটিস আছে, সেটা কি করছে? টু অ্যাচিভ সাস্টেন অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট অর সার্ভিস। তাহলে প্রোডাক্ট এবং সার্ভিসের যে কোয়ালিটিটাকে, এটাকে সাস্টেন করা এবং ইমপ্রুভ করা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা টিকিউএম এর মধ্যে তো আগেই আমরা টিকিউএম এর সম্পর্কে তোমরা জানো অলরেডি, এটা আমরা তোমাদের জন্য নতুন নয়। তাহলে সেখানে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলেছি। তাহলে এটাকে সাস্টেন করা এবং ইমপ্রুভ করা কোয়ালিটিটাকে, তার জন্য যে টেকনিক্স বা অ্যাক্টিভিটিসগুলো ব্যবহার করা হয় সেটাকে আমরা কোয়ালিটি কন্ট্রোল বলছি। যেমন এখানে দেখো বলছে ইট ইনভলভস দ্য ফলোইং। কি আছে? স্পেসিফিকেশন অফ হোয়াট ইজ নিডেড। আমাদের এখানে স্পেসিফিকেশন অফ হোয়াট ইজ নিডেড, কি স্পেসিফিকেশন আছে এটা এখানে তোমাকে ডিফাইন করে দিতে হবে। তারপরে বলছে ডিজাইন অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু মিট দ্য স্পেসিফিকেশন। এই যে স্পেসিফিকেশনটা বলা হচ্ছে, এই স্পেসিফিকেশনটাকে মিট করার জন্য প্রোডাক্টের ডিজাইনটা কী হবে এটাকে এনশিওর করা। প্রোডাকশন অর ইনস্টলেশন টু মিট দ্য ফুল ইন্টেন্ট টু দ্য স্পেসিফিকেশন, এবং যে প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে
এই প্রোডাক্টটা তৈরি হবে, এই ডিজাইন প্রোডাক্টটা তৈরি হবে, সেটা অবশ্যই কি স্পেসিফিকেশনকে মিট করতে হবে। ইন্সপেকশন টু ডিটারমাইন কনফর্মেন্স টু স্পেসিফিকেশন, এবং এটা একটা কন্টিনিউয়াস একটা ইন্সপেকশন থাকবে, হচ্ছে কিনা, কাজটা হচ্ছে কিনা, কনফর্মেন্স হচ্ছে কিনা, স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি হচ্ছে কিনা। আমরা তার জন্য দেখব আমাদের যে প্রোডাকশন প্রসেসের মধ্যে ইন্সপেকশন থাকে, টেস্টিং থাকে। যদি ইন্সপেকশন টেস্টিংয়ের মধ্যে ধরা পড়ে কোনো ডিফেক্ট, তাহলে সেটা আবার রিওয়ার্কে পাঠানো হচ্ছে। বিভিন্ন পর্যায়ে কিন্তু এই টেস্টিংগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে রিভিউ অফ ইউসেজ, সো প্রোভাইড ইনফরমেশন ফর দ্য রিভিশন অফ স্পেসিফিকেশন ইফ নিডেড। আমাদের যে কিছুটা আমি রিওয়ার্কের কথা বললাম, যদি আমাদের যে প্রোডাক্টেরটা তৈরি হলো, আমাদের ইন্সপেকশনে যদি ধরা পড়লো যে স্পেসিফিকেশন অনুযায়ী প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে না, তৈরি হচ্ছে না, তখন আমরা এটাকে রিভিউ করার জন্য আবার দিতে পারি। আমাদের স্পেসিফিকেশনটা কিন্তু আমাদের আবার রিভিউ হতে পারে, ঠিক আছে। তাহলে রিভিশন অফ স্পেসিফিকেশন ইফ নিডেড, যদি প্রয়োজন হয় যে স্পেসিফিকেশনটাই হয়তো মেটেরিয়ালের যে মিক্সচার আছে বা প্রোডাকশন প্রসেস আছে বা মেটেরিয়ালের কোয়ালিটি আছে, যেখানেই হোক না কেন, এখানে হয়তো যদি স্পেসিফিকেশনটাকেই ইমপ্রুভ করার দরকার হয় বা রিভিশনের দরকার হয়, তাহলে সেটাই করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কোয়ালিটি কন্ট্রোলের যে প্রসেস আছে সেটার কথা আমরা বললাম। আর এরপরে আমরা কি বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এটা কিছুই না, ডেটাগুলোকে আমরা ইন্টারপ্রেট করতে চাই, ডেটাগুলোকে আমরা মানে এটা দিয়ে একটা রেজাল্ট বা একটা ইফেক্টগুলো আমরা বের করতে চাই। স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল ইজ আ ব্রাঞ্চ অফ কোয়ালিটি কন্ট্রোল. It is the collection, analysis and interpretation of data for use in quality control activities. তাহলে ডেটাগুলোকে আমরা কালেকশন করব, অ্যানালিসিস করব, ইন্টারপ্রিটেশন করব, করে নিয়ে আমরা এটা কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টিভিটিসে কাজে লাগাবো, ঠিক আছে। এটা তাহলে বলছে যে ব্রাঞ্চ অফ কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আর আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স কি? কোয়ালিটি অ্যাসুরেন্স হলো আমার কনফিডেন্সটা, হ্যাঁ, কনফিডেন্স লেভেলটা, যে হ্যাঁ সত্যি সত্যি কাজটা হচ্ছে। Quality assurance is the action necessary to provide adequate confidence that a product or service will satisfy consumer needs. আমার কনফিডেন্স আছে যে হ্যাঁ আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আমি অ্যাসিওর করছি যে এটা কাস্টমারের নিড অনুযায়ী তৈরি হচ্ছে, হ্যাঁ, নিডকে ফুলফিল করতে পারবে। কোয়ালিটি অ্যাসুরেন্স ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস অফ দ্য কোয়ালিটি সিস্টেম, অ্যাপ্রেজেস দ্য কারেন্ট কোয়ালিটি, আর হলো ডিটারমাইন কোয়ালিটি প্রবলেম এরিয়াস and priorities, potential areas, and assist in the correction to minimize of these problem areas. তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স কি করছে? এটা তো অবশ্যই সে কনফিডেন্স দিচ্ছে যে হ্যাঁ এটা কাস্টমারের নিড অনুযায়ী তৈরি হচ্ছে এটা। তাছাড়াও এখানে দেখো বলছে যে ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস অফ কোয়ালিটি সিস্টেম, তারপরে আমাদের অ্যাপ্রেজ দ্য কারেন্ট কোয়ালিটি, আর হলো এটা কি করছে যে উইক পয়েন্টগুলো, যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ডিটারমাইন করছে, আর পোটেনশিয়াল এরিয়াসগুলোকে সে আইডেন্টিফাই করছে, এবং এই যে প্রবলেম এরিয়াসগুলোকে মিনিমাইজ করা অথবা কারেকশন করা, এই কাজটাও আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে পাবো। আচ্ছা, এই আমরা প্রসেসগুলো সম্পর্কে জানলাম। এখনই আসো আমরা দেখি একটু কোয়ালিটির ডাইমেনশনগুলো। ডাইমেনশন মানে আর কিছু নেই, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়েছি তার উপরে বেসিস করে আমরা কোয়ালিটিকে বিভিন্ন ডাইমেনশন থেকে কোয়ালিটিকে জাজ করতে পারি বা মেজার করতে পারি। কি বলছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট লিটারেচার আইডেন্টিফাইজ দ্য ফলোইং ডাইমেনশন অফ কোয়ালিটি। কিছু ডাইমেনশন কোয়ালিটি আইডেন্টিফাই করা হয়েছে। কি কি দেখো? পারফরমেন্স, ঠিক আছে, হাউ কনসিস্টেন্টলি, হ্যাঁ এটা একসাথে হয়ে গেছে, হাউ কনসিস্টেন্টলি অ্যান্ড হাউ ওয়েল আ প্রোডাক্ট অর সার্ভিস ফাংশনস। তাহলে কি পারফরমেন্সটা কি? হাউ কনসিস্টেন্টলি অ্যান্ড হাউ ওয়েল আ প্রোডাক্ট অর সার্ভিসেস পারফর্ম, ঠিক আছে। আচ্ছা, অ্যাস্থেটিক্স হলো যে সৌন্দর্যবোধ, আমরা তো জানি টার্মটা, কনসার্ন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ট্যাঞ্জিবল প্রোডাক্ট, যে ট্যাঞ্জিবল প্রোডাক্টটা সেটা দেখতে কেমন, সেটা কতটুকু অ্যাপিয়ারেন্সটা কতটুকু অ্যাপেলিং বা মানুষের নজর কাড়া, এরকম আর কি। আচ্ছা, এরপরে বলছে কি সার্ভিসেবিলিটি। সার্ভিসেবিলিটি হলো এটা রিপেয়ার করা অথবা এটা মেনটেন করার যে ক্যাপাসিটি। মেজার দ্য ইজ অফ মেনটেনিং অ্যান্ড অর রিপেয়ারিং দ্য প্রোডাক্ট। ইজ অফ মেনটেনিং মানে আমি কেনার পর এটা নিয়ে বিপদে না পড়ি। একটা প্রোডাক্ট কিনেছি, এটা কীভাবে মেনটেন করবো, কীভাবে এটা রিপেয়ার হবে, এটা আফটার সেলস সার্ভিস নাই, কেউ কিছু বলতে পারছে না, বা কোনো আমার যদি কোনো পার্টস লাগে সেটা পাওয়া যাচ্ছে না, এরকম যেন না হয়, তাহলে সেটাকে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বলবো না। তাহলে মেজার দ্য ইজ অফ মেনটেন্যান্স অ্যান্ড অর রিপেয়ারিং দ্য প্রোডাক্ট, ঠিক আছে, এটা হলো আমাদের সার্ভিসেবিলিটি। আর ফিচার্স, নিত্য নতুন ফিচার্স থাকতে হবে। যত বেশি ডিফারেন্সিয়েট করতে পারবো আমরা প্রোডাক্টটা, তত প্রোডাক্টের কোয়ালিটি আমরা ভালো বলতে পারবো।
refer to characteristics of a product that differentiate functionally similar products. অন্যান্য প্রোডাক্ট বাজারে যে অন্যান্য কম্পিটিটর যে প্রোডাক্টগুলো আছে, সিমিলার প্রোডাক্ট বা হোমোজিনিয়াস যে প্রোডাক্টগুলো আছে, তাদের ফিচার থেকে তোমার ফিচার যদি একটু ডিস্টিংটিভ হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে যে হ্যাঁ এটা এই কোম্পানির প্রোডাক্ট। তাহলে এটা যে কোম্পানি করতে হবে তাকে সেই কোম্পানিকে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বলবো। আচ্ছা, রিলায়েবিলিটি। ঠিক আছে, রিলায়েবিলিটি মানে হলো যতদিন চলার কথা ছিল ততদিন চলেছে কিনা। The probability that the product or service will perform its inherent function for a specified length of time. ঠিক আছে, যে স্পেসিফাইড লেন্থ অফ টাইমের কথা বলা হয়েছে, তুমি প্রমিস করেছো কাস্টমারকে, সেই সময় পর্যন্ত এটা ওয়েল পারফর্ম কিনা, তার পারফরমেন্সটা ভালো কিনা, এটা রিলায়েবল। ঠিক আছে, সে রিলায়েবল করতে পারছে। আরেকটা কি আছে, ডিউরেবিলিটি। এটা হলো তার লেন্থ অফ সার্ভিসটা কতটুকু সময়, দ্য লেন্থ অফ টাইম অফ আ প্রোডাক্ট ফাংশনস। এখন দুটো মোবাইল ফোনের কথাই ধরো, একটা মোবাইল ফোন হয়তো কেউ ব্যবহার করছে 4-5 বছর ধরে, কোনো সমস্যা নেই, আবার কোনো একটা মোবাইল ফোন হয়তো সব কিছুই সেম আছে কিন্তু ডিউরেবিলিটিটা ভালো না বা তার লেন্থ অফ সার্ভিসটা ভালো না, ওটা হয়তো 1 বছরে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা তো এটাকে কোয়ালিটি প্রোডাক্ট বলবো না। তাহলে যে প্রোডাক্টটা আমরা কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি যদি মেজার করতে চাই, তাহলে তার ডিউরেবল কিনা, কোন প্রোডাক্টটা বেশি ডিউরেবল, সেটাও কিন্তু একটা কনসার্ন বা এমফাসাইজ দিচ্ছে কাস্টমারকে। আচ্ছা, আর বলছে কোয়ালিটি অফ পারফরমেন্স। এটা তো আমরা বারবার বলছি, কোয়ালিটি অফ পারফরমেন্স হলো মেজার অফ হাউ আ প্রোডাক্ট মিটস ইটস স্পেসিফিকেশন। যে স্পেসিফিকেশন অনুযায়ী প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা ছিল, চলার কথা ছিল, এটা ডিজাইন হওয়ার কথা ছিল, এটা সার্ভিসেবিলিটি হওয়ার কথা ছিল, বা এই যে ফিচারগুলো উপরে আছে সেই প্রত্যেকটা স্পেসিফিকেশনকে সে কনফার্মস করছে, মানে হলো সে অ্যাকর্ডিং টু দিস স্পেসিফিকেশন প্রোডাক্টটা তৈরি হয়েছে, প্রোডাক্টটা কাজ করছে, তাহলে এটাকে আমরা বলবো যে কোয়ালিটি অফ পারফরমেন্স। তাহলে এই আর কি আছে, একটা আছে ফিটনেস অফ ইউজ। Fitness of use, the suitability of the product for carrying out its advertised function. তাহলে অ্যাডভার্টাইজ করার সময় তো আমরা অনেক প্রমিস করি, তাহলে সে এই প্রমিসগুলোকে সে ক্যারি করতে পারছে কিনা। ঠিক আছে, তাহলে যত বেশি আমরা অ্যাডভার্টাইজ অনুযায়ী, অ্যাডভার্টাইজমেন্ট মানে তো আসলে কাস্টমারকে প্রমিস করা, আমি বলছি যে এই প্রোডাক্ট এভাবে চলবে, এভাবে চলবে, তাহলে আমরা যেভাবে বলছি অ্যাডভার্টাইজ করছি সেভাবে প্রোডাক্টটা ক্যারি করতে পারছি কিনা, সুইটেবিলিটি অফ দ্য প্রোডাক্ট ফর ক্যারিং আউট ইটস অ্যাডভার্টাইজমেন্ট ফাংশনস। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডাইমেনশনস অফ কোয়ালিটি। আমরা বিভিন্ন ডাইমেনশনস থেকে কিন্তু আমরা যদি কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে বিভিন্ন ডাইমেনশনস থেকে কাস্টমার একটা প্রোডাক্টের কোয়ালিটিকে মেজার করে থাকি বা জাজ করে থাকি। আচ্ছা, এরপরে দেখো আমরা কস্ট অফ কোয়ালিটি সম্পর্কে জানতে চাই। কস্ট অফ কোয়ালিটি, আমাদের কস্ট অফ কোয়ালিটি আমরা কি বলেছি, কস্ট অফ কোয়ালিটি দুটাই। একটা হলো যে তুমি কোয়ালিটিকে মেনটেন করতে যে তোমার কিছু কস্ট হয়েছে, তুমি ইন্সপেকশন করছো, তুমি টেস্টিং করছো, তুমি তারপরে মানে কাস্টমারের হাতে পৌঁছার আগে তুমি ব্যবহার করে দেখছো, বিভিন্ন লেভেলে যে আমরা প্রোডাক্টটাকে টেস্ট করছি বা জাজ করার চেষ্টা করছি কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, তাহলে তার জন্য একটা কস্টিং আছে, সেটাও আমাদের কোয়ালিটি কস্ট। আবার যদি কোথাও কোনো গাফিলতির জন্য বা কোথাও কোনো ঘাটতির কারণে আমরা কোয়ালিটি মেনটেন করতে না পারি এবং সেই ডিফেক্টিভ প্রোডাক্টটা যদি কাস্টমারের হাতে পৌঁছেই যায়, তাহলে যে ঘটনাটা ঘটবে আসলে, যে আমরা হয়তো কাস্টমারকে হারাবো, তার ডিমান্ড আমরা হারাবো, আমাদের মার্কেট শেয়ার ইনক্রিজ করবে, আমাদের লস অফ সেল হবে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে। এই যে টার্মগুলো আমি বললাম, এটার সাথেও কিন্তু কস্ট অ্যাসোসিয়েটেড আছে। হ্যাঁ, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন, লস অফ সেল, লস অফ মার্কেট শেয়ার, এগুলোর সাথেও কস্ট অ্যাসোসিয়েট আছে। তাহলে এই কস্টটাকেও কিন্তু আমরা কোয়ালিটি কস্ট বলবো। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে কোয়ালিটি কস্টকে কীভাবে বলা হয়েছে। কস্ট ইনকার্ড বিকজ পুয়ার কোয়ালিটি মে এক্সিস্ট or because poor quality does exist। তাহলে এই যে কথাটা বললাম যে মে এক্সিস্ট, হতে পারে তার জন্য আমি কাজ করছি, যেন না হয়। আরেকটা ডাজ এক্সিস্ট, কোয়ালিটি পুয়ার কোয়ালিটি আছে, তার জন্য আমার কিছু কস্ট আছে, যে বললাম লস অফ সেল বা কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন, এটা হলো ডাজ এক্সিস্টের জন্য আমার এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা,
quality costs are incurred to ensure that quality standards are met or because quality standards are not met. তাহলে আমাদের এই কোয়ালিটি কস্ট ইনকার টু এনশিওর দ্যাট আমরা এই কোয়ালিটি কস্টটা মানে কেন করছি, এটা করছি এনশিওর করার জন্য যে স্ট্যান্ডার্ড মিট করছে, আবার স্ট্যান্ডার্ড মিট হয়নি তার থেকেও কিন্তু কোয়ালিটি কস্টটা ইনকার করে। কোয়ালিটি কস্ট আর এসেনশিয়াল ম্যানেজমেন্ট টুল, ঠিক আছে, এটা একটা খুব এসেনশিয়াল ম্যানেজমেন্ট টুল। কেন আমরা দেখো কয়েকটা টার্মস, কয়েকটা পয়েন্ট এখানে বলা আছে। মেথড অফ অ্যাসেসিং দ্য ওভারঅল ইফেক্টিভনেস অফ আ কোয়ালিটি প্রোগ্রাম, ঠিক আছে, ইফেক্টিভনেস অফ কোয়ালিটি প্রোগ্রাম। তাহলে এই যে এই কোয়ালিটি কস্টটা আমাদের অ্যাসেসিং করতে সাহায্য করে, কিভাবে ওভারঅল ইফেক্টিভনেস অফ কোয়ালিটি যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো কতটুকু ইফেক্টিভ, হ্যাঁ, সেটা করতে আমাদের সাহায্য করে, অ্যাসেস করতে। মিনস অফ এস্টাবলিশিং প্রোগ্রাম টু মিট ওভারঅল নিডস, ঠিক আছে, তাহলে এটা একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ওভারঅল মিটটাকে প্রোগ্রামে এস্টাবলিশিং প্রোগ্রামে আমাদের ওভারঅল মিটটা আছে সেটা আমরা মানে মিট আপ করতে পারি। মেথড অফ ডিটারমাইনিং প্রবলেম এরিয়াস অ্যান্ড অ্যাকশন প্রায়োরিটিস, তাহলে এখানে এই কোয়ালিটি কস্টিংয়ের মাধ্যমে আমরা প্রবলেম এরিয়াগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অ্যাকশন প্রায়োরিটিস কোনটা কোন অ্যাকশনটা প্রায়োরিটি পাবে এটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিটারমাইন করতে পারি। টেকনিক টু ডিটারমাইন দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ এফোর্ট বিটুইন দ্য ভ্যারিয়াস কোয়ালিটি অ্যাক্টিভিটিস, তাহলে অপটিমাম অ্যামাউন্ট অফ এফোর্ট আমাদের এই ডিটারমাইন করে কতটুকু এফোর্ট আমার দিতে হবে বিটুইন দ্য ভ্যারিয়াস কোয়ালিটিস অ্যাক্টিভিটিস। আমাদের অনেকগুলো যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কাকে আমি বেশি অপটিমাম অ্যামাউন্ট অফ এফোর্টটা দিই। আমরা একটু পরে যখন কোয়ালিটিকে ক্লাসিফাই করব তখনই কিন্তু আমরা বুঝে নেব যে আমাদের আসলে কোন কাজটাকে আমরা বেশি গুরুত্ব দেব। আচ্ছা, এছাড়া আছে কি ইনফরমেশন অর প্রাইসিং প্রোডাক্ট অর বিডিং অন জব, ঠিক আছে, এগুলো আছে। আর তাহলে আমরা এটা দেখে নিলাম। আমাদের এরপরে যেটা আছে সেটা কোয়ালিটি কস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ টু সাব ক্যাটাগরি অফ কোয়ালিটি রিলেটেড অ্যাক্টিভিটিস। তাহলে কোয়ালিটি রিলেটেড অ্যাক্টিভিটিসকে আমরা দুটো সাব ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হলো কন্ট্রোল অ্যাক্টিভিটিস আর একটা হলো আমাদের ফেইলিওর অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আমাদের যে অ্যাক্টিভিটিস আছে কোয়ালিটি রিলেটেড অ্যাক্টিভিটিস সেটা আমরা দুটো ভাগে ভাগ করে এটাকে আমরা সাব ক্যাটাগরাইজ করতে পারি। একটা বলেছি কন্ট্রোল অ্যাক্টিভিটিস, একটা হলো আমাদের ফেইলিওর অ্যাক্টিভিটিস। তাহলে দেখো কন্ট্রোল অ্যাক্টিভিটিস কি, আর পারফর্ম বাই অ্যান অর্গানাইজেশন টু প্রিভেন্ট অর ডিটেক্ট পুয়ার কোয়ালিটি, ঠিক আছে। তাহলে কন্ট্রোল অ্যাক্টিভিটিস কি, এটা প্রিভেন্ট অর ডিটেক্ট দ্য পুয়ার কোয়ালিটি, মানে কোয়ালিটিটা প্রোডাক্ট তৈরি হওয়ার আগেই প্রিভেন্ট করে নেওয়া বা ডিটেক্ট করা যে এটা কোয়ালিটি, এটা মানে মোট কথা হলো কাস্টমারের কাছে পৌঁছানোর পূর্বেই আমি যখন কোয়ালিটির ব্যাপারে এনশিওর করতে চাই। বিকজ পুয়ার কোয়ালিটি মে এক্সিস্ট, হতে পারে তার জন্য। Thus, control activities are made up of prevention and appraisal activities, ঠিক আছে। প্রিভেনশন এবং অ্যাপ্রেজাল অ্যাক্টিভিটিস দিয়ে কিন্তু আমাদের এই কন্ট্রোল অ্যাক্টিভিটিসগুলো হয়। কন্ট্রোল কস্ট আর দ্য কস্ট অফ পারফর্মিং কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আর ফেইলিওর অ্যাক্টিভিটিসটা কি আমরা দেখো, ফেইলিওর অ্যাক্টিভিটিস আর পারফর্ম বাই অ্যান অর্গানাইজেশন অর ইটস কাস্টমার, অর্গানাইজেশনও হতে পারে অথবা কাস্টমারও পারফর্ম করতে পারে ইন রেসপন্স টু পুয়ার কোয়ালিটি। পুয়ার কোয়ালিটি মানে পুয়ার কোয়ালিটি ডাজ এক্সিস্ট, পুয়ার কোয়ালিটি আছে, সেটা যদি অর্গানাইজেশন এটা রেসপন্স মানে খুঁজে পেতে পারে, মানে কাস্টমারের কাছে ওনারশিপ ট্রান্সফার করার আগের মুহূর্তে অর্গানাইজেশন ডিটেক্ট করতে পারলো যে না এটা পুয়ার কোয়ালিটি, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা, সেটা আমাদের ফেইলিওর, মানে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। আর অনেক সময় কাস্টমারও এটা ডিটেক্ট করতে পারে, তখন তো সে রিটার্নিং দিচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে আমরা ফেইলিওর অ্যাক্টিভিটিস বলছি। আচ্ছা, আর এটা দেখো, ইফ দ্য রেসপন্স টু পুয়ার কোয়ালিটি অকার্স বিফোর ডেলিভারি, মানে কাস্টমারের কাছে ওনারশিপ চেঞ্জের আগে যদি আমার এটা ডিটেক্ট হয় বা এই অ্যাক্টিভিটিসগুলো যেটা আছে সেটাকে আমরা বলবো ইন্টারনাল ফেইলিওর আর কি, ঠিক আছে, ইন্টারনাল ফেইলিওর অ্যাক্টিভিটিস। তাহলে এখানে কি বলছে যে ব্যাড বিফোর ডেলিভারি অফ আ ব্যাড মানে নন কনফর্মিং, unreliable, not durable and so on product to a customer, the activities are classified internal failure activities and otherwise they are classified as external failure activities, মানে কাস্টমারের কাছে যাওয়ার পরে যদি এটা আইডেন্টিফাই হয় যে এটা পুয়ার কোয়ালিটি ডাজ এক্সিস্ট, তাহলে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ফেইলিওর অ্যাক্টিভিটিস। তাহলে ফেইলিওর অ্যাক্টিভিটিসকে আমরা দুটো পার্টে ভাগ করে নিলাম, একটা ইন্টারনাল ফেইলিওর, একটা এক্সটার্নাল ফেইলিওর। আর কন্ট্রোল অ্যাক্টিভিটিসের কি আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা
প্রিভেনশন অ্যাক্টিভিটিস, একটা অ্যাপ্রেজাল অ্যাক্টিভিটিস। তাহলে এখন আসো আমরা একটু দেখি যে কস্টগুলো কি। হ্যাঁ, তাহলে যদি আমরা যেভাবে দেখলাম অ্যাক্টিভিটিসগুলো সেভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি কোয়ালিটি কস্ট। দ্য ডেফিনিশন অফ কোয়ালিটি রিলেটেড অ্যাক্টিভিটিস অলসো ইমপ্লাই 4 ক্যাটাগরি অফ কোয়ালিটি কস্ট, মানে যেগুলো আমরা বললাম যে কন্ট্রোল অ্যাক্টিভিটিসের মধ্যে যে প্রিভেনশন, অ্যাপ্রেজাল, তাহলে আমাদের দেখো প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট। আর ফেলিওর অ্যাক্টিভিটিসের মধ্যে আছে ইন্টারনাল ফেলিওর, এক্সটার্নাল ফেলিওর, তাহলে ইন্টারনাল ফেলিওর কস্ট আর এক্সটার্নাল ফেলিওর কস্ট। ঠিক আছে, এই হলো আমাদের 4টা ক্যাটাগরি। আমরা অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটিস, কোয়ালিটি অ্যাক্টিভিটিস, আমরা কন্ট্রোল অ্যাক্টিভিটিস আর ফেলিওর অ্যাক্টিভিটিসকে আমরা আরও এভাবে 4টা ভাগে, আমরা তার উপর বেসিস করে আমরা কস্টকে 4টা ভাগে ভাগ করেছি, কোয়ালিটি কস্টকে। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আমরা তো অলরেডি আসলে বুঝেই ফেলেছি যে কোনটা কি ধরনের কস্ট। তারপরে এখানে দেখো একটু বলা আছে, prevention costs are incurred to prevent poor quality in the product or service being produced. As prevention costs increase, we would expect the cost of failure to decrease. খুব ইম্পর্টেন্ট কথা, prevent poor quality in the product or service being produced, তাহলে এটা প্রিভেন্ট করছে যে পুয়ার কোয়ালিটি প্রোডাক্ট তৈরি না হোক। ঠিক আছে, তাহলে অ্যাজ প্রিভেনশন কস্ট ইনক্রিজ, তোমার প্রিভেনশন কস্ট যত ইনক্রিজ করবে তোমার ইন্টারনাল মানে ফেইলিওর কস্ট এটা কিন্তু তত ডিক্রিজ করবে। আমি বলেছিলাম না যে আমাদের বিভিন্ন ধাপে আমরা মানে কোয়ালিটি কস্টিংগুলো আমাদের হয়, অ্যাক্টিভিটিসগুলো হয়। তাহলে আমরা প্রথম দিকেই যদি খুব ভালো মতো আমাদের কাজগুলো করতে পারি তাহলে শেষের দিকে কস্টগুলো কিন্তু অনেকটাই কমে আসবে, এলিমিনেটও হয়ে যেতে পারে, একদম বাদই চলে যেতে পারে। এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো অবশ্যই মুখস্থই করে ফেলতে হবে, কারণ আমাদের কোয়ালিটি রিপোর্ট একটা তৈরি করতে হয়, কোয়ালিটি কস্ট রিপোর্ট। সেটা ভিতরে আমাদের এরকম অনেকগুলো ট্রানজ্যাকশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে ক্যাটাগরাইজ করতে হয় যে কোনটা কোন কস্টের আন্ডারে হবে, ক্লাসিফাই করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম্পল অফ প্রিভেনশন কস্টে কি আছে, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি ট্রেনিং, রিক্রুটিং, কোয়ালিটি অডিটস, ডিজাইন রিভিউজ, কোয়ালিটি সার্কেলস, মার্কেটিং রিসার্চ, prototype inspection, vendor certificate, quality planning, quality reporting, supplier evaluation and selection field trials. এগুলো একটু মাথায় নিয়ে নিতে হবে যে এগুলো প্রিভেনশন কস্টের আন্ডারে কিন্তু আমাদের এই কস্টগুলো আসবে। এগুলো বইতে খুব ভালো সুন্দর যে কোনো বইতে আমাদের এগুলো রেকর্ড আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো অ্যাপ্রেজাল। অ্যাপ্রেজালে কি বলছে, আর ইনকার টু ডিটারমাইন whether product or service are conforming to their requirement or customer need। তাহলে এখানে কি করছে যে এটা ইনকার করছে কখন, ডিটারমাইন করার জন্য যে হ্যাঁ তোমার প্রিভেনশনের পরে প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু তখন তুমি জানতে চাও যে ডিটারমাইন whether product and service are conforming to their requirements or customer need, কাস্টমার নিড অনুযায়ী বা স্পেসিফিকেশন অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা তৈরি হয়েছে কিনা, এটা কনফার্ম করছে কিনা, এটার জন্য যে কস্টগুলো সেটাকে আমরা অ্যাপ্রেজাল কস্ট বলছি। যেমন এখানে দেখো এক্সাম্পলের মধ্যে অ্যাপ্রেজাল অথবা ডিটেকশন কস্ট এখানে বলে। এখানে the inspection of materials, testing materials, packaging inspection, product acceptance, process acceptance, field testing, continuing supplier verification, supervising appraisal activities, measurement, inspection and test equipment, outside endorsement, এগুলো সবই হলো আমাদের অ্যাপ্রেজালের মধ্যে। ঠিক আছে, আর তারপরে আছে ফার্দার এক্সপ্লেনেশনের কথা এখানে বলছে, যেমন দেখো কি কি আছে, যে প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্স আর প্রসেস অ্যাকসেপ্টেন্সের কথা এখানে বলছে। মানে আমরা এখানে যে এটা পড়েছি, এখানে আমরা যে এটা দেখলাম, এই যে এখানে আমাদের প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্স আর প্রসেস অ্যাকসেপ্টেন্সটা কি, অন্যগুলো তো আসলে বোঝাই যাচ্ছে, এই দুটোর কথা একটু বলে দিচ্ছে। যে প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্স হলো ইনভলভ স্যাম্পলিং ফ্রম ব্যাচেস অফ ফিনিশড গুডস টু ডিটারমাইন whether they meet an acceptable quality level. If so, the goods are accepted. The product acceptance. আর প্রসেস অ্যাকসেপ্টেন্স হলো ইনভলভ স্যাম্পলিং গুডস while in process. এখানে হলো স্যাম্পলিং ফ্রম ব্যাচেস অফ ফিনিশ গুডস, আমরা প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্স এখানে করি, মানে এখানে এই কাজটা করা হয়। আর প্রসেস অ্যাকসেপ্টেন্স হলো প্রসেসের ভিতর থেকে স্যাম্পলিং গুডস while in process to see if the process is in control and producing non-defective goods. If not, যদি তা না হয়, হ্যাঁ যদি এই প্রসেস অ্যাকসেপ্টেন্স আমরা দেখতে পাই যে না প্রসেসের মধ্যে প্রোডাক্টটা ঠিক মতো তৈরি হচ্ছে, তখন কিন্তু প্রসেসটাকে বন্ধ করে দেওয়া হয়, এটাকে আবার রি-ইঞ্জিনিয়ারিং করা হয়। If not, the process is shut down until corrective action can be taken. The main objectives of the appraisal function is to prevent non-conforming goods from being shipped to customer. ঠিক আছে, কাজটাই হলো যে আমরা নন কনফর্মিং গুডস আমরা কাস্টমারকে দিতে চাই না।
তাহলে প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্সের কাজটা কখন হয়, যেটা হলো আমাদের ফিনিশ গুডস থেকে আমরা যখন অ্যাপ্রেজালটা করি, আর আমাদের এই স্যাম্পলিং নিয়ে। আর প্রসেস অ্যাকসেপ্টেন্স হলো প্রসেসে মানে ফিনিশ গুডস হওয়ার আগেই যখন আমরা করে থাকি। আচ্ছা, আর বাকি রইলো আমাদের ইন্টারনাল ফেলিওর কস্ট আর এক্সটার্নাল ফেলিওর কস্ট। তো দেখি আমরা আজকে ক্লাসটা শেষ করি। Internal failure cost হলো are incurred because product or service do not conform to the specification or customer needs. This non-conformation is detected prior to the product being shipped or the service being delivered. তাহলে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছানোর আগে যখন এটা ডিটেক্ট করা হয়, ঠিক আছে, ডেলিভার দেওয়ার আগে যখন হয়, to outside parties. These are the failures detected by appraisal activities. These costs disappear if no defect exists. তাহলে যদি কোনো ডিফেক্ট না থাকে তাহলে কিন্তু এই কস্টটা হবে না। তাহলে এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে, স্ক্র্যাপ, রিওয়ার্ক, ডাউনটাইম। মানে আমার ইন্টারনাল ফেলিওর কস্টটা পাওয়ার পরে সেটা হতে পারে যে আমরা যদি ডিফেক্টিভ প্রোডাক্ট পেয়ে যাই তাহলে সেটা স্ক্র্যাপ, হ্যাঁ, সেটা আর কাস্টমারকে দেওয়াই হচ্ছে। অথবা রিওয়ার্ক, এটাকে আবার হতে একটু রিওয়ার্ক হলে এটা আবার কাজ হতে পারে। ডাউন টাইম মানে আমার যদি মানে প্রসেসের সমস্যা থাকে, রি-ইন্সপেকশন, রিটেস্টিং, ডিজাইন চেঞ্জেস, রিপেয়ার, ঠিক আছে, এগুলোর জন্য খরচ হয়ে থাকে। আর লাস্ট আমি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এক্সটার্নাল ফেলিওর কস্ট। এটা হলো যখন কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা পৌঁছালো এবং তারপরে কাস্টমার এটাকে ডিটেক্ট করতে পারলো যে হ্যাঁ এই প্রোডাক্টটা ডিফেক্টিভ প্রোডাক্ট। এটা আমরা আসলে একদমই চাই না, এটা হওয়া উচিত না। তাহলে আর incurred because product and service fail to conform the requirement or satisfy customer need after being delivered to customer. Of all the cost of quality, this category can be most devastating. ঠিক আছে, most devastating। তাহলে এই devastating কাজ আমরা করতে চাই না আসলে। Cost of recall, for example, can run into the hundred of millions। ঠিক আছে, তাহলে external failure cost like internal failure cost disappear if no defect exists। মোট কথা হলো আমাদের প্রিভেনশন আর অ্যাপ্রিজালটাকে যদি আমরা খুব ভালো মতো করতে পারি, অ্যাক্টিভিটিসগুলো যদি ভালো মতো হয়, তখন আমাদের ইন্টারনাল এক্সটার্নাল ফেলিওর কস্টটা একদম ডিসঅ্যাপিয়ারই হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা উদাহরণগুলো দেখি। এক্সাম্পলস অফ এক্সটার্নাল ফেলিওর কস্টের মধ্যে দেখো লস সেল, পারফরমেন্স রিলেটেড, তারপরে রিটার্নস, অ্যালাউন্সেস, ওয়ারেন্টিজ, রিপেয়ার, ডিসকাউন্ট ডিউ টু ডিফেক্টস, প্রোডাক্ট রিলায়েবিলিটি, কাস্টমার, এখানে কাস্টমার হবে কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন, লস মার্কেট শেয়ার, কমপ্লেন্ট, অ্যাডজাস্টমেন্ট, রিকল, ইলউইল। তাহলে দেখো এই যে আমরা কস্টের 4টা ক্যাটাগরি পড়লাম, প্রিভেনশন আমাদের এবং অ্যাপ্রেজারের মধ্যে আমরা যদি আমাদের ম্যাক্সিমাম এফোর্টটা দিই তাহলে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল ফেলিওর কস্ট হবে না। আচ্ছা, এখন আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা কস্টকে আরেকটাভাবে ক্লাসিফাই করার চেষ্টা করব, যেখানে আমরা দেখব যে কোনো যে কস্টগুলো ডেটা আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে পেয়ে যাই এবং কোনো ডেটা আমরা পাই না। তাহলে সেই কস্টগুলোকে, কোয়ালিটি কস্টগুলোকে আমরা কীভাবে মেজার করবো, এটাকে হিডেন কোয়ালিটি কস্ট বলে অ্যাকচুয়ালি, সেটাকে কীভাবে মেজার করব, পরিমাপ করব, সেটাও আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখে নেব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো, খুব সাবধানে থেকো, আর আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।